তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক মত বিভিন্ন রাজনৈতিক দলের। সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়লে ইতিহাস হবেন তিনি। এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে, এটাই জনপ্রত্যাশা। সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা এটা আমরা ইতিবাচকভাবেই দেখি। সরকারকে লেভেল প্লেইং ফিল্ড এবং ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আসিফ মাহমুদের। ভোটের দিন এগিয়ে আসার সাথে কেটে যাবে মানুষের ভয়, জানালেন সিএসি। ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই। যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। মত প্রকাশের স্বাধীনতার চেয়ে এখন বেঁচে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ বলেন মাহফুজ আনাম। অপশক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের। সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। শুধু সচেতন হয়ে চলবে না, রুখে দাঁড়াবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। প্রথম আলো ডেইলি স্টারে হামলায় জড়িত সন্দেহে 17 জন গ্রেফতার। ভিডিও ফুটেজ দেখে 31 জন শনাক্ত, জানালো ডিএমপি। স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর তেলেসমাতে বেনামে এবি ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট। 3000 টাকার ভাড়া দোকান দেখিয়ে প্রায় 100 কোটি টাকা ঋণ। বিভিন্ন রেগুলেটরদের প্রেশার থাকে এবং যার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে লোনটা দিতে হয়েছে। কোনো ক্যামোফ্লেজের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তদন্ত টিম প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করে জামায়াত, এনসিপি সহ দলগুলো। বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানিয়ে তার কাছে জবরদস্তিমূলক রাজনীতির অবসান প্রত্যাশা করেন তারা। নেতারা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ তৈরি করা গেলে তারেক রহমানের রাজনীতির ইতিহাস হবে অনন্য ও দীর্ঘমেয়াদী। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। প্রায় 17 বছর পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে স্মরণকালের সর্বোচ্চ জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই আগমনে দেশে না ফেরা ঘিরে রাজনৈতিক সমালোচনার যেমন অবসান হতে যাচ্ছে, তেমনি সংকট মোকাবেলায় তারেক রহমানকে সমাধান মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক। 15-16 বছরে তার যে রাজনৈতিক দলগুলো, সহযোদ্ধা মিত্র রাজনৈতিক দলগুলো আছে, বিএনপির টানাপোড়েনের যে জায়গাটা আছে, সেই সংকটের একটা সমাধান হবে তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কি তাই মনে করছে? সরাসরি এমন উত্তর না দিলেও তারেক রহমানের আগমন রাজনীতিতে স্বস্তি ফেরাবে বলে মনে করেন তারা। আমার ধারণা তিনি প্রায় একটা নতুন মানুষ হয়ে তিনি এখন ফিরছেন। খানিকটা প্রজ্ঞা, খানিকটা দূরদর্শিতা নিয়ে, খানিকটা লিডারশিপের খানিকটা ক্যারিজমা নিয়ে তিনি এখন ফিরছেন। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি যে পর্যায়ে, এ সময় এটা একটা গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি একটা উপাদান যুক্ত হবে। এই অস্থির সময়ে তার নিজের দলের জন্য, সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা এটা আমরা ইতিবাচকভাবেই দেখি। রাজনীতিবিদকে দেশের মাটিতে আসতে হবে, যতই চ্যালেঞ্জ থাক না কেন। এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে, এটাই জনপ্রত্যাশা এবং এটা এন্ড অফ দ্য ডে এটাই হলো বাস্তবতা। তফসিলের পর নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করেছে সব দল। তবে বিএনপির মধ্যে মনোনয়ন নিয়ে অসন্তোষ আছে। অন্য দলের নেতারা বলছেন, তারেক রহমান আসলে শৃঙ্খলা ফিরবে। আমাদেরকে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এলাকায় কাজ করার ক্ষেত্রে হুমকি দিচ্ছে। আমার ধারণা যে আমি আমার প্রত্যাশা বলবো যে তারেক রহমান সাহেব হয়তো এগুলোকে লাগাম টেনে ধরবেন, দলের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। বিএনপির সব গোটা রাজনীতির ক্ষেত্রে এখানে ইতিবাচক একটা পরিবর্তন আনতে পারেন
যে সবাইকে আস্থার মধ্যে নেওয়া, একটা বোঝাপড়ার মধ্যে নেওয়া, এবং বাংলাদেশের তিনি যদি রাইটলি তিনি অ্যাক্ট করতে পারেন আগামী 1-2 দশক, এবং তার একটা অসাধারণ ভূমিকা পালন করবার একটা ঐতিহাসিক সুযোগ তার জন্য এটা কিন্তু আছে। বৃহস্পতিবার দুপুর 12টায় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের মতো ব্যক্তিত্বের এমন আগমনে দেশের আগামী রাজনৈতিক সকল সংকটের অবসান হবে বলে মনে করছেন বিশ্লেষক ও নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকারকে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার ধানমন্ডি নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জানান, সরকারের 1.5 বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে। জুলাই অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে এমন তথ্য আছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, নিরাপত্তা ঘাটতির কারণে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে। ধানমন্ডি 10 আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনী বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান আসিফ। অঙ্গীকার করেন নিজ প্রচারণার আচরণবিধি অনুসরণের। এছাড়া নানা গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে অভিযোগ করে যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জনগণকে সাথে নিয়ে জয়ের আশাবাদ এই তরুণ নেতার। সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং এই ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে সেটা নিশ্চিত করা প্রয়োজন। ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে, তবে ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। একই সাথে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে বলেও মন্তব্য করেছেন সিএসি। দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই উল্লেখ করে সিএসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন। প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে করার কথা উল্লেখ করে সিএসি জানান, 25 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আমরা আইএফএস থেকে আরম্ভ করে ইউএনডিপি থেকে আরম্ভ করে তাদের ভোটের ব্যবস্থা করেছি। আপনারা স্বচক্ষে দেখেছেন, আপনারা তো ডেইলি আপনাদের ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব। ভয় কেটে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করে ভয় কেটে যাবে। দিন যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ দেখবেন। অপশক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, শুধু সচেতন নয়, রুখে দাঁড়ানোর সময় এসেছে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর এক হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ সভায় তিনি বলেন, দেশে কঠিন পরিস্থিতি চলছে। প্রথম আলো বা ডেইলি স্টার কার্যালয়ে হামলা গণতন্ত্র জুলাই অভ্যুত্থানের ওপর আঘাত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম অভিযোগ করেন, শুধু ভবনে অগ্নিসংযোগ নয়, হামলাকারীরা সেদিন হত্যা করতে এসেছিল। এখন মত প্রকাশের স্বাধীনতার চাইতে বেঁচে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোতে যারা আছেন তাদের পেছনে মব সন্ত্রাসীরা আছে। মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান তিনি। সকল গণতান্ত্রিকালী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে, শুধু সচেতন হয়ে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা প্রতিষ্ঠিত, তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করে দেওয়া হয়েছে।
জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের ভিতরে একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত 17 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে মোট 31 জনকে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ জানায় প্যানেল কোড, সাইবার অ্যান্টি টেরোরিজম সহ 4টি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ সময় পুলিশ কেন শক্ত অবস্থান নেয়নি এমন প্রশ্নে জানানো হয় যে কোনো রকম হতাহত এড়াতেই শক্ত অবস্থানে যায়নি পুলিশ। তবে আগামীতে এই ধরনের তথ্য পেলে আরও সতর্ক থাকবে পুলিশ। পরিচিত কিছু মুখ অনলাইনে এসে খারাপ উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে উল্লেখ করে এ নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানায় পুলিশ। একই সঙ্গে অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তাও চাওয়া হচ্ছে। গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে। ডেইলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দুপুরে রাজধানীর শাহবাগের হাদি চত্বরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন 24 ঘন্টার মধ্যে হাদি হত্যায় বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও তদন্ত করতে হবে। দক্ষ গোয়েন্দাদের যুক্ত করার আহ্বানও জানান তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকারী, পরিকল্পনাকারী, মদতদাতাদের গ্রেফতার ও ব্যাখ্যায় সংশ্লিষ্ট উপদেষ্টারা ব্যর্থ। এই সরকার যদি গ্রেফতার করতে না পারে তাহলে সরকারের থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাবের নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। ওসমান হাদিকে যে খুন করেছে বা যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা খুনে সহায়তা করেছে, তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে গত 1 সপ্তাহ ধরে তারা খুনের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে আসামিকে গ্রেফতারের জন্য, সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে। ব্যাপারটা অনেকটা ওয়েব সিরিজের গল্পের মতো। কাগজে কলমে ঋণ একজনের নামে, তাকে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়ায়, যাতে তার টিকিটিও খুঁজে না পায় রিকভারি টিম। অন্যদিকে বেনামি ঋণের টাকা তুলে আড়াল থেকে 9-6 করে যাচ্ছে শক্তিশালী চক্র। চক্রের মূল হোতা স্বাস্থ্যের ঠিকাদার মিঠু। মাত্র 3000 টাকার ভাড়া দোকানের নামে ঋণ প্রায় 100 কোটি টাকা। 9 বছর আগে ঋণ দেয় এবি ব্যাংক। সহকর্মী হাসান মিসবার অনুসন্ধান। পোশাক দেখে মনে হতে পারে কোনো বুজুর্গ। নাম হাবিবুর রহমান। শেখাচ্ছিলেন বেহেস্তে যাওয়ার আমল। রাজধানীর মানিকনগরের এক রুমের ছোট্ট বাসায় থাকা এই হাবিবের নামেই আছে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ, কিন্তু দাবি করলেন জানেন না কিছুই, এমনকি জাতীয় পরিচয়পত্রও নেই তার। লোন আমি কোনো জানি না, এবং আমার নামে কি লইছে না আমি তো কিছুই জানি না, এখনো কোম্পানি জানা না। সব অস্বীকার করে দোয়া দিয়েই বিদায় দিলেন প্রতিবেদককে। এই যে একটা মহাপথ, মতো দেখা হবে, 1 মিনিট দেখা হবে। 2 মাস পর হাতে আসে হাবিবুরের এনআইডি কার্ড। সেই সূত্রে পাওয়া গেল ব্যাংক ঋণের তথ্য। দেখা যাচ্ছে এবি ব্যাংকে তার ঋণ 95 কোটি টাকা। প্রতিষ্ঠানের নাম হাবিব অ্যান্ড সন্স। সেই প্রতিষ্ঠানের খোঁজে রাজধানীর ধলপুর। ঠিকানায় নেই হাবিব অ্যান্ড সন্সের নামগন্ধ। ঝুলছে মুরাদ লাইটিং হাউসের ব্যানার। এখন থেকে 14 বা 15 বছর আগের কথা।
তখন মাত্র ৩,০০০ টাকায় এই দোকানটি ভাড়া নিয়েছিলেন হাবিবুর রহমান। দোকানে ছিল ছোট্ট একটি ওয়েল্ডিং মেশিন, সামান্য কিছু মালামাল। 10 ফিট বাই 6 ফিটের এই ছোট্ট দোকানে আর কত টাকা ঋণ পাওয়া যাবে? অথচ হাবিবুর রহমানকে এই দোকানের নামে দেওয়া হয়েছে বিপুল টাকা ঋণ। হ্যাঁ, হাসপাতালের কিছু মানে আসবাবপত্র বানাইতো, যেমন আপনার মিটার চেক করা বা এগুলো কিছু থাকে না, ওরকম কিছু বানাইতো। তার যে যন্ত্রপাতি ছিল 20,000 টাকার যন্ত্রপাতি ছিল না, সেখানে 1,000 কোটি টাকা তো ভালো কথা, আমার মনে হয় লক্ষ টাকা কেউ লোন দেবে না। এসব তথ্য নিয়ে 1 মাস পর আবারও মানিকনগরে হাবিবুরের বাসাটিতে উঠেছেন নতুন ভাড়াটিয়া। বন্ধ হাবিবুরের ফোন। না, আমি তো নতুন আসছি, মানে আমার 1 মাস হয়নি এখানে আসা। নতুন ঠিকানা না পেলেও জানা গেল পাশের এলাকার মসজিদে নামাজ পড়তে আসেন তিনি। সেখানেই অপেক্ষা আমাদের। জোহরের আজান হয়, নামাজের জন্য আসছেন মুসল্লিরা। আসলেন হাবিবুর রহমানও। নামাজ শেষে হাবিবুরকে অনুসরণ, পাওয়া গেল তার নতুন ঠিকানা। এখন কিভাবে সব অস্বীকার করবেন হাবিবুর? বাধ্য হলেন মুখ খুলতে। জানালেন তার নামের ঋণটি নেওয়া হয় 2016 ও 17 সালে। এর পেছনে স্বাস্থ্যের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু ও তার ভাই। করলো কারা? মিঠু। মিঠু পুরো নাম কি? মিঠু। অফিসের নাম কি? লেক্সিকন। সে কে পাঠালো? ওনারাই। ঋণের টাকা ব্যাংক থেকে তুলে নেবার পর হাবিবুর রহমানকে পাঠানো হয় এই মালয়েশিয়াতে। উদ্দেশ্য, সেই টাকা যেন কখনোই পরিশোধ করতে না হয়। হাবিবুর রহমানকে মালয়েশিয়াতে প্রতি মাসে থাকা খাওয়ার জন্য 1 লাখ করে টাকা দিত চক্রটি। এরপর একসময় সেই টাকা দেয়া বন্ধ করে দেয় তারা। তখন হাবিবুর রহমান 2024 সালে ফেরত যান বাংলাদেশে। হাবিবুরের বয়স এখন 82 বছর। বয়সসীমার কারণে ঋণের কাগজ ঠিক রাখতে এনআইডি জালিয়াতি করে তার বয়স কমানো হয় 27 বছর। হাবিবুরের নামে এবি ব্যাংকের 615তম সভায় ঋণের অনুমোদন দেয় বোর্ড। তখন ঋণ বিভাগের প্রধান ছিলেন মশিউর রহমান চৌধুরী। 1 বছর পর তিনি দায়িত্ব পান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের। কোনো জামানত বা বন্ধক ছাড়া কিভাবে এত কোটি টাকা ঋণ দেয়া হলো হাবিবকে? সাধারণত ব্যাংকটির ঋণ পেতে পূরণ করতে হয় 36টি শর্ত। অনেক সময় আসলে আমরা অনেক লোন দিতে না চাইলেও রাজনৈতিক প্রেশার থাকে, বিভিন্ন রেগুলেটরের প্রেশার থাকে, এবং যার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে লোনটা দিতে হয়েছে। বাট এখন আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা আসলে এই মুহূর্তে কোনো প্রেশারের সম্মুখীন হচ্ছি না, এবং আমরা কোনো লোন এরকম অনিয়ম করে দিচ্ছিও না। কাগজে যা আছে হাবিবুরের নামে ঋণের পরিমাণ কি তাই নাকি আরও বেশি জানালেন তিনি নিজেই। 300 না, অনেক বেশি। আপনি কত শুনছেন? আমি শুনছি 12 উপরে শুনছি। 1200 কোটি। আপনার সাইন ছাড়া কিভাবে উঠাবে? কেমনে আল্লাহ জানে। ঋণের সকল তথ্য থাকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবিতে। সেখানে তথ্য আছে 100 কোটিরও কম। প্রশ্ন হচ্ছে, সেখানে বাকি তথ্য নেই কেন? যখন তদন্ত করা হবে তখন তদন্ত টিম বিষয়টার গভীরে প্রবেশ করবে। কোনো ক্যামোফ্লেজের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তদন্ত টিম প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখবে। এতে প্রকৃত ঋণের চিত্র ফুটে আসবে বলে আমরা আশা করি। ঠিকাদার মিঠুর অফিস রাজধানীর বনানীতে গিয়ে পাওয়া যায়নি কাউকে। লেক্সিকনের নেম প্লেটও বদলে ফেলা হয়েছে। লিজন অফিস নাই কে জায়গায়, কোম্পানি নেই, এরকম নামে কোনো অফিস নেই। ঠিকাদার মিঠুদের হাত কতটা লম্বা তার একটি নমুনা হয়ে থাকবে এই বেনামি ঋণ। এত কথা কি করতে হয় করেন গেছেন। যার নামে এই ঋণ, সেই হাবিবুরের বয়স এখন 82 বছর। তার ঋণ পরিশোধের সামর্থ্য নিয়েও আছে প্রশ্ন। আর ঋণের নথির কোথাওই তো স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর নামই নেই। তাহলে এই 100 কোটি টাকার ঋণের আদায় হবে কিভাবে? সেই সময়ের ব্যাংক কর্তৃপক্ষ আর লুটেরা চক্র। ব্যাংক লুটপাটের এ যেন যৌথ প্রযোজনা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
উচ্ছৃঙ্খল জনতা বিভিন্ন স্থানে মব তৈরি করে আক্রমণ করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে। এটি গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। রিজভী আহমেদ বলেন, বিভিন্ন ইস্যুতে বা সারা দেশে একের পর এক আক্রমণ হচ্ছে, এভাবে চললে গণতন্ত্র শক্তিশালী হবে না। রিজভী আরও বলেন, মানুষ 17 বছর ভোট দিতে পারেনি, তারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য একটি চক্র কাজ করছে, তাদের সেই সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না। দর্শক, খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। আমরা এই বিষয়ে জানবো। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, মোতালেব শিকদারের শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই, চিকিৎসকরা কি জানিয়েছেন এবং এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। প্রথম প্রশ্নের যদি উত্তর দিই আপনাকে লোপা, তাহলে তার শারীরিক অবস্থা ভালো আছে। চিকিৎসকরা বলেছেন তিনি শঙ্কামুক্ত। তার মাথাকে লক্ষ্য করে যে গুলিটি ছোড়া হয়েছিল, সেই গুলিটি শুধুমাত্র বা কান এবং কিছুটা কপালের পাশ দিয়ে সেটি খানিকটা চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে, এটুকুন আমরা জানতে পেরেছি। এটি বেলা 11টার খানিকক্ষণ আগে অথবা পরের ঘটনা। খুলনা একটি বেসরকারি মেডিকেল কলেজ আছে, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, মূলত তার সামনেই, যেটুকু তার দলীয় নেতাকর্মীরা আমাদেরকে বলেছে, তারা যে নির্বাচনী প্রচারণা সেই কাজে তারা বের হচ্ছিল, এমন সময় দুর্বৃত্তরা হঠাৎ করেই তার উপর গুলি ছোড়ে। আমরা তার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো যে কখন কিভাবে খবর পেলেন আপনার স্বামীর গুলির খবরটি। আমার তো এক অটোওয়ালা 11টার দিকে ফোন দিয়েছে, তার আগে আমি 10টার দিকে তাকে 2বার ফোন দিয়েছি, রিসিভ করে নাই। তারপর 11টার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 ফিট আসেন, মোতালেবকে গুলি করছে। তারপর আমরা 250 ফিটের কাছাকাছি আসছি, তখন আবার ফোন দিচ্ছে যে আপনারা সিটি ইমেজিং সেন্টারে যান। তা ওইখানে গেছি, যাইয়ে দেখছি যে এই অবস্থা। তারপরে আমরা আবার সিটি স্ক্যান করে নিয়ে 250 ফিট আসছি। আমরা একটু মোতালেব শিকদারের মাও এখানে আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আমরা রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এখন তার চিকিৎসা চলতেছে। একটু জানতে চাইবো যে আপনি কিভাবে খবর পেয়েছেন এবং ছেলে কতটা সুস্থ আছে। ছেলে মোটামুটি সার্জারি হয়ে গেছে, এখন দেখতে পারিনি আমি সুস্থ কীভাবে কতটুকু আছে, কিন্তু আমি 11টার সময় ফোন পাইছি, আমার বৌমা ফোন দিছে, কাঁদছে, আর ফোনে কথা কাছে। আমি মনে করছি আমার পুতনি হয়তো অসুস্থ হয়ে পড়ছে। আর আমি কী হয়েছে কয় আপনার ছেলেরা গুলি করছে, কেনা তাড়াতাড়ি নামেন। আমি জামাটা খুললে ফেলাই দিয়ে আমি ওইভাবে চলে এসেছি। আমরা শুনছিলাম লোপা তার পরিবারের কথা, এখানে দলীয় নেতাকর্মী, প্রশাসনের লোকজন সবাই এখানে আছে এবং সকলে মিলে এটা বোঝার চেষ্টা করছে কেন তাকে গুলি করেছিল। তবে দলীয় লোকজন বলেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশাসন থেকে তাদেরকে আসলে নিরাপত্তা দিতে পারছে না। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গণ অভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনাকে বারবার চাপ প্রয়োগ করেন সালমান এফ রহমান। এমনকি 4.5 লাখ ছাত্র জনতাকে মামলা দিয়ে হয়রানি ও রিমান্ডে নেওয়ার নির্দেশের অভিযোগও আনা হয় আনিসুল হকের বিরুদ্ধে। প্রসিকিউশন মিরপুর এলাকায় অন্তত 50 জনকে হত্যার অভিযোগ আনে তাদের বিরুদ্ধে। পরে আসামিদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত 4 ডিসেম্বর এই মামলায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনেও অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলার পরবর্তী শুনানি 4 জানুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামি পক্ষ। ছোট শাখায় বড় জালিয়াতি, যেখানে রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক। 24টি ভুয়া ঋণ সৃষ্টি করে প্রায় 1.25 কোটি টাকা আত্মসাৎ করেছেন শাখা ব্যবস্থাপক নিজেই। ঘটনাটি ঘটেছে জনতা ব্যাংক বাগেরহাট কর্পোরেট শাখায়। এতে জড়িত শাখা ব্যবস্থাপক দেবাশিস চন্দ্র মিস্ত্রি। গ্রাহকের নাম এবং লিমিটও পরিবর্তন করেছেন তিনি।
যদি এসবের দায় অস্বীকার করেছেন শাখা ব্যবস্থাপক। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ সুশাসনের ঘাটতি এবং অডিট দুর্বলতায় এমন ঘটনা ঘটছে ব্যাংকে। আলমগীর হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে জনতা ব্যাংকের বাগেরহাট কর্পোরেট শাখায়। ঋণের নামে প্রায় 2.25 কোটি টাকা আত্মসাৎ করেছেন শাখা ব্যবস্থাপক নিজেই, যা উঠে এসেছে ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে। শাখা ব্যবস্থাপক দেবাশিস চন্দ্র মিস্ত্রি 2.5 বছরে ভুয়া লোন সৃষ্টি করেছেন 24টি। এর মধ্যে 7টি ব্যক্তিগত ঋণ এবং সঞ্চয় হিসাবের বিপরীতে দেওয়া হয়েছে 17টি ঋণ। এসব ঋণের মধ্যে 15টির কাগজপত্র দেখাতে পারলেও 9টি ঋণের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। সরবরাহ করা প্রতিটি ঋণের মঞ্জুরিপত্রেই সই আছে শাখা ব্যবস্থাপকের। যদিও ভুয়া ঋণের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন তিনি, তবে ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। না, আমার অভিযোগ নাই তো এরকম। শাখা ব্যবস্থাপকের জালিয়াতির বিষয়টি পূর্ব পরিকল্পিত। জালিয়াতির মাধ্যমে শুরুতে ভুয়া এফডিআর খোলা হয়, এটিকেই ব্যবহার করা হয় জাল ঋণ সৃষ্টিতে। এখানেই শেষ নয়, গ্রাহকের নাম ও ঋণসীমা পরিবর্তন করা হয়েছে একাধিকবার। এসব অনিয়মের বিষয়টি আঞ্চলিক অফিসের নজরে আসেনি। অভিযোগ আছে, অনিয়ম ধরার বদলে এর সঙ্গী হয়েছেন অনেক কর্মকর্তা। যারা পড়ে তারা তো আমাদের থেকেও অনেক তথ্য টাইপের, এরা তো আর আমরা যারা পুরাতন, আমরা তো কম্পিউটারের যে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু অতটা জানি না, যে যেটুকু চলার মতন যেটুকু জানি। ইভেন যারা জানে তারাও ধরতে পারে, এত কৌশলে তারা চালায়। বিশ্লেষকরা বলছেন, অর্থ আত্মসাতে কর্মকর্তাদের জড়িয়ে পড়ার বিষয়টি হতাশার। এতে ব্যাংকের প্রতি আস্থা হারাবে গ্রাহকরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তারা। এবং এই যে যারা নাকি এই সমস্ত কাজকর্মগুলো করে তাদেরও তো শাস্তি হয় না, যার ফলে ম্যানেজারও সাহস বেড়ে গেছে অনৈতিক কাজকর্মগুলো বন্ধ করার জন্য। সেজন্যই আপনার সুশাসন দরকার, মানে আইনের প্রয়োগ দরকার, তারপর শাস্তির বিধান থাকা দরকার। এগুলো সব তো মানে পুরো পরিবেশটা থাকলে পরেই ম্যানেজার সাহেবরা এগুলোর জন্য আর আসলে সাহস পাবে না। অ্যাসেট ব্যাংকের এর সুরক্ষা ব্যাংকেই দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ এই ধরনের জালিয়াতি যারা করে তাদেরকে অবশ্যই ব্যাংকের নিজস্ব মানে নীতিমালা এবং একই সাথে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতা আনতেই হবে। জনতা ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তদন্ত করা হচ্ছে শাখা ব্যবস্থাপকের অর্থ আত্মসাতের বিষয়টি। তদন্ত একেবারে এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তদন্ত চলতেছে। প্রাথমিক তদন্তে যে ফলাফলটা বেরিয়ে আসছে, সরাসরি যে ভিকটিম জড়িত সে নিজে আন্ডারটেকেন দিচ্ছে যে এই কাজটা সে নিজে একা থ্রুলি করেছে। পরে তাৎক্ষণিকভাবে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের কাছে এই চূড়ান্ত রিপোর্টটা যখন আমাদের কাছে আসবে, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, একেবারে জিরো টলারেন্স। যে বা যারা এটার সাথে জড়িত থাকবে তাদের জন্য যে সমস্ত উপযুক্ত শাস্তি আছে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। অন্য কোনো উপায়ে জালিয়াতি করা হয়েছে কিনা কিংবা শাখার অন্য কোনো কর্মকর্তা জালিয়াতির সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে তদন্ত দল। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পাবনায় বড়দিন ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। 25 ডিসেম্বরের আয়োজনে ব্যস্ত দিন কাটছে জেলার খ্রিস্টান পল্লীগুলোতে। বসতবাড়ি ও গির্জাগুলো সাজানো হচ্ছে রং বেরঙের সাজে ও নকশায়। আনন্দ উৎসব আর শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীও নিশ্চিত করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বসতবাড়ি আর গির্জার চূড়ায় উজ্জ্বল নক্ষত্র বা ক্রিসমাস স্টার শান্তি সদ্ভাবের সাথে জানান দিচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিনের। বড়দিনকে ঘিরে উৎসবের আমেজ পাবনার খ্রিস্টান পল্লীতে। বর্ণিল আলোকসজ্জা আর আলপনায় সেজে উঠেছে ঘর। একদিকে যিশুর জন্মদিন উদযাপনের আনন্দ, অন্যদিকে স্বজনদের সাথে পুনর্মিলনীর সুযোগ খ্রিস্ট অনুসারীদের। বড়দিনে সবাই ঢাকা থেকে আসবে, আমরা সবাই একসাথে আনন্দ উৎসব করব, পিঠা বানাবো, কেক কাটবো, আত্মীয়স্বজন আসবে, পিঠা পায়েস হবে, এই নিয়ে আমাদের ফুর্তি আনন্দ। প্রভু যীশু খ্রিস্ট যিনি গোশাল ঘরে জন্মগ্রহণ করেছেন, তাহলে তার এই প্রতিকৃতি স্বরূপ আমরা এই গোশাল ঘর তৈরি করছি। ডিসেম্বরের এই সময়ে শুধু ঘরবাড়িই নয়, রঙিন সাজে শোভিত উপাসনালয়গুলো। যিশুর আদর্শে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই আশা অনুসারীদের। বাংলাদেশের যে অস্থিরতা তা যেন দূর হয়, প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে
প্রভু যীশু খ্রিস্টের দেওয়া সেই আনন্দ এবং শান্তিতে বসবাস করতে পারে। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। পাবনা জেলায় 24টি গির্জা আছে। ধর্মীয় কাজ সম্পাদনের লক্ষ্যে আমরা নির্দিষ্টভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পুলিশের ডিবি, ডিএসবি এবং সংশ্লিষ্ট থানা সম্পূর্ণভাবে আমরা এখানে ফলো আপ করতেছি। যীশু খ্রিস্টের আগমন শুধু উৎসবই নয়, খ্রিস্ট ভক্তদের কাছে এটি মানবজাতির পাপ ও অন্ধকার থেকে মুক্তির আশা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। এক সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে 1300 ড্রোন এবং 1200-র বেশি মিসাইল ছুড়েছে রুশ সেনারা। বিবৃতিতে ক্রেমলিন জানায় গোপন ঘাঁটি এবং অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। 50 ইউক্রেনীয়কে জিম্মি করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে যুদ্ধ বন্ধে মিয়ামিতে চলমান শান্তি আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছেন রুশ প্রতিনিধি। বিভিন্ন সামরিক যান, গোপন ক্যাম্প আর সেনা অবস্থান লক্ষ্য করে চলছে একের পর এক ড্রোন হামলা। সামি এবং দোনেৎস্ক অঞ্চলকে ঘিরে আবারও বেড়েছে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। মস্কো বলছে চলতি সপ্তাহে প্রায় 1300 ড্রোন এবং 1200-র বেশি মিসাইল ছোড়া হয়েছে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে। অন্যদিকে রুশ সেনাদের বিরুদ্ধে ক্রাসনদার এলাকায় অন্তত 50 ইউক্রেনীয়কে জিম্মি করার অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে যখন চলছে প্রাণপণ লড়াই, তখন অন্যদিকে আলোচনার টেবিলে বিবদমান পক্ষগুলোর প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন রুশ প্রতিনিধি কিরিল দিমিত্রিভ। আলোচনা ইতিবাচক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে যুদ্ধ এবং আলোচনার মধ্যেই ইউরোপ এবং এশীয় অঞ্চলের দেশগুলোকে সাথে নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইইসির বৈঠকে দেয়া ভাষণে পশ্চিমকে ঠেকাতে আঞ্চলিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান পুতিন। বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। ইউরেশিয়ান অঞ্চলের দেশগুলোর বাইরের অঞ্চলের উপর থেকে নির্ভরতা কমিয়ে নিজেদের মধ্যে লেনদেন বাড়াতে হবে। বিশ্বজুড়ে যে সংঘাত এবং অর্থনৈতিক অস্থিরতা চলছে, সেখান থেকে কোনো বিকল্প নেই। অন্যদিকে মার্কিন প্রতিনিধি উইটকফ জানিয়েছেন শান্তি আলোচনায় শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।